বলছি, গত ৯ মার্চ রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ছেলেদের ক্রিকেটের ফাইনাল। কে কে খেলল? ভারত আর নিউজিল্যান্ড। খেলার পরে যথারীতি যে আনন্দ উচ্ছ্বাস, সেটা দেখে দুর্দান্ত লাগছিল। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এর থেকে ভালো খবর আর কী হতে পারে। এরপরে হয়তো আরও কয়েকটা বিশ্বকাপ জিততে পারে। এবং যে আলো ঝলকানি প্রচার ব্যাপারটা দেখে মনে হচ্ছিল ইট ওয়াজ রিয়েলি সামথিং। তারপরে যখন রেসটা কেটে যায়, জয়ের যখন রেসটা কেটে যায়, তখন আস্তে আস্তে অন্য চিন্তাগুলো মাথার মধ্যে ঢোকে। আনফর্চুনেটলি আজকে সেই অন্য চিন্তাগুলো নিয়ে এসেছি। দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের কেমন লাগে। ব্যাপারটা হচ্ছে যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, 8টা দলের খেলা ছিল। 8টা দলকে দুভাগে ভাগ করে চারটে করে গ্রুপ, মানে দলকে নিয়ে গ্রুপ লিগ। এবং তারপরে দেখা গেল যে প্রত্যেক গ্রুপ থেকে দুজন উইনার রানার্স আপ এরা একের সঙ্গে একে ক্রসে খেলে শেষ পর্যন্ত ফাইনালে উঠে তারপর ভারত শেষ পর্যন্ত জিতল। ছোট্ট টুর্নামেন্ট, 22শে ফেব্রুয়ারি থেকে শুরু আর 9 মার্চে শেষ। কিন্তু এটার পিছনে যে পরিমাণ অর্থ ছিল, সে অর্থের তুলনায় রিটার্নটা, সেটাও আমাদেরকে একটু দেখা উচিত। প্রথমে আগে দেখে নেব যে এই যে যারা জিতলো বা যারা পার্টিসিপেট করলো, তারা কত টাকা করে পেল। টাকা বলতে এখানে বারে বারে বলছি যে এখানে টাকা কিন্তু ইন্ডিয়ান রুপিস নয়, টাকা মানে হচ্ছে ডলার। টোটাল প্রাইজ মানি ছিল $6.9 মিলিয়ন, ইউএস ডলার, অর্থাৎ কিনা 69 লক্ষ ইউএস ডলার। যে কোনো আন্তর্জাতিক খেলার আঙ্গিনায় এই 6.9 মিলিয়ন প্রাইজ মানি, এটা অতিশয় তুচ্ছ ব্যাপার। কিন্তু ইনকামটাও কি অতটা তুচ্ছ ছিল? আগে দেখে নিই কোন দেশ কেন কত টাকা পেল। চ্যাম্পিয়ন হওয়ার কারণে ভারত পেয়েছে $2.24 মিলিয়ন ইউএস ডলার। $1 মানে হচ্ছে 87 টাকা। এবারে হিসাব করলে দেখা যাবে এটা প্রায় 20 কোটি টাকার কাছাকাছি এসে পৌঁছে। অর্থাৎ কিনা এই যে 10-12 দিনের যে টুর্নামেন্টটা, এটা জিতে ভারতের যে দল, তারা ইনকাম করলো 20 কোটি টাকার মতো, সামান্য কিছুটা কম। আর যে রানার্স আপ, সে পেল 1.12 মিলিয়ন। যে স্লাইড দেখছেন। আর সেমিফাইনালে বাকি যে দুটো টিম ছিল, অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা, তারা কত করে পেল? $5,60,000। 5-6 এই যে দুটো প্লেসের জন্য যারা ছিল, তারা পেল $3,50,000। 7 এবং 8 এই দুই পজিশনটা গ্রুপের সব থেকে নিচে যে দলগুলো ছিল, তারা পেল $1,40,000। এর সঙ্গে যোগ করতে হবে, প্রত্যেকটা টিমই যখনই যোগ দিয়েছে তখনই তাদের কোষাগারে জমা পড়লো $1,25,000। এবং প্রত্যেকটা ম্যাচ জিতলে তাহলে কিন্তু আলাদা করে $34,000 কিন্তু প্রাপ্য টিমগুলোর। অর্থাৎ কিনা যারা টাকা পয়সা পাবে, 4টে দল আছে, এর মধ্যে 4টে পার্টি আছে যারা টাকা পয়সা পাবে এই টুর্নামেন্ট থেকে।
এক নম্বর হচ্ছে পার্টিসিপেটিং টিম, 2 নম্বর হচ্ছে প্লেয়ার্স, 3 নম্বর হচ্ছে বোর্ড, 4 নম্বর বোর্ড যে সমস্ত দেশের যে ক্রিকেট বোর্ড যাদের টিমরা এখানে খেলতে চাইছে, এবং শেষমেশ আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। প্লেয়াররা যদি সবশুদ্ধ $69 লক্ষ পায়, 6.9 মিলিয়ন, সেক্ষেত্রে আইসিসি কত টাকা পেয়েছে? যা পেয়েছে আইসিসি কি প্লেয়ারদের সেই টাকাটা দিয়েছে? 1 মিনিট পরেই আসছি, আগে সেকেন্ড ব্যাপারটা দেখে নিই যে এই যে ভারতীয় যে খেলোয়াড়রা এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা কি পাচ্ছেন বা এমনিতে তারা কি পেয়ে থাকেন। প্লেয়ারদের ইনকামের তো অন্তত 4-5টা রাস্তা রয়েছে। যেমন একটা তাদের থাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট, অর্থাৎ বোর্ডের সঙ্গে তাদের একটা বাৎসরিক কন্ট্রাক্ট থাকে। তারপরে ম্যাচ ফি থাকে, তারপর পারফরমেন্স বোনাস থাকে, এবং তারপর থাকে ক্যারিশমা অনুযায়ী যার যেরকম এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন। আচ্ছা, এই সেন্ট্রাল যে কন্ট্রাক্টটা সেটা কীরকম? এখানে কয়েকজন প্লেয়ারকে, যেমন রোহিত বা বিরাট, এই ধরনের যে সমস্ত প্লেয়ার, তাদেরকে এ ক্যাটেগরিতে ফেলা হয়েছে এবং তারা বছরে পান 7 কোটি টাকা সেন্ট্রাল কন্ট্রাক্ট। যারা বিতে আছে, যারা এতে আছেন, সরি আগেরটা এ প্লাস, এবারে এতে আছেন 5 কোটি টাকা, শুভমান গিলদের মতো প্লেয়াররা। তারপরে গ্রেড বি, তারা পান 3 কোটি টাকা বছরে। আর এদের মধ্যে সব থেকে নিচে যারা আছে তারা পায় বছরে 1 কোটি টাকা করে। এটা হলো সেন্ট্রাল কন্ট্রাক্ট। সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরেও আরও ব্যাপার আছে। এই যে টেস্ট ম্যাচ যখন কোনো একজন খেলোয়াড় খেলবে, সে পাবে 15 লক্ষ টাকা। একটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেললে পাবে 6 লাখ টাকা, আর একটা T20 খেললে পাবে 3 লাখ টাকা। অর্থাৎ কিনা ভারতীয় মানে টাকায় শুধু টাকা আর টাকা, অসুবিধা কিছু নেই। আমাদের দেশের সায়েন্টিস্ট বা বড় বড় অফিসার, অধ্যাপক, এদের থেকে এদের ইনকাম 10 গুণ বেশি, 10 কেন 100 গুণ বেশি। কিন্তু সেই 100 গুণ যে বেশি, সেটাও কিন্তু আইসিসির যে ইনকাম তার তুলনায় কতটুকু, এবারে সেই হিসাবেই আসব। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে পাকিস্তানে হাইব্রিড মডেলে। হোয়াট ইজ হাইব্রিড মডেল? ভারত যেহেতু খেলতে যেতে অস্বীকার করেছে পাকিস্তানে গিয়ে নিরাপত্তার কারণে, অতএব ভারতের সব ম্যাচগুলো হয়েছে দুবাইয়ে। অর্থাৎ কিনা অর্গানাইজার এক, কিন্তু ভেন্যু দুটো। ভারত শুধু দুবাইয়েই খেলেছে, এবং এটা নিয়ে নানারকম কথা হয়েছে যে নানারকম অ্যাডভান্টেজ পেয়েছে। আর বাকি যে কটা টিম, তারা কিন্তু পাকিস্তানের এই লাহোর, করাচি, ইসলামাবাদ এই সমস্ত জায়গাতে ঘুরে ঘুরে খেলেছে। এতে তাদের ভেতরেও কিন্তু এক ধরনের একটা অসন্তোষ দেখা দিয়েছিল, কিন্তু দেখা গেল যে সেই অসন্তোষটা মোটেই বাড়তে পারল না। অবভিয়াসলি তাদের দেশের বোর্ডের এই ধরনের কোনো নির্দেশ ছিল যে এ ব্যাপারে প্লেয়ারদের কোনো বক্তব্যই শোনা হবে না। কেন শোনা হবে না সেই রহস্যটা এরপরে আসছে। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে মোটামুটিভাবে মিডিয়া রাইটস, অর্থাৎ কিনা টিভিতে বা ইন্টারনেটে এই যে খেলা দেখানো হয়, মোবাইলে আমরা যে খেলা দেখি বা টিভিতে যে খেলা দেখি, তার জন্য বিজ্ঞাপনদাতারা মানে গোটা পৃথিবী জুড়ে দিয়েছেন $750 মিলিয়ন। এই $750 মিলিয়ন মধ্যে
$70 মিলিয়ন, অর্থাৎ কিনা লেস দ্যান 10% ব্যয় হয়েছে প্রতিযোগিতাটা করতে, অর্থাৎ কিনা 90%ই হচ্ছে লাভ। যেখানে 90% লাভ হচ্ছে সেখানে প্লেয়ারদের জন্য দেওয়া হচ্ছে মাত্র 6.9 মিলিয়ন। 750-এর মধ্যে 6.9 মিলিয়ন হচ্ছে প্লেয়ারদের জন্য পুরস্কার বাবদ বরাদ্দ। আর আরেকটা কি, $4.5 বিলিয়ন অর্থাৎ $45 লাখ কিন্তু ধরে রাখা হয়েছিল এই যে বিভিন্ন দলকে যে দুবাই এবং পাকিস্তানের মধ্যে যে নড়াচড়া করতে হবে, ভারতের সঙ্গে যারা খেলবে তাদেরকে তো দুবাইতে আসতে হয়েছে, তার জন্য আলাদা করে দেওয়া হয়েছে $4.5 মিলিয়ন বা $45 লক্ষ। এখন আপনারা ভাবতেই পারেন যে ভারতকে এত মান্যতা দেওয়ার কি আছে, যে ভারত বলল যে পাকিস্তানে যাব না, তা তো ভারতকে বাদ দিয়েও তো খেলতে পারত। বলে যদি খেলো তো খেলো, না খেলো না খেলো। আজকে ফুটবলে যদি কোনো দেশ বলে যে আমি যাব না, তাহলে তার কথা মানবে? ক্রিকেটে মানছে কেন? সে প্রশ্নটার উত্তর পেতে গেলে এবারে আরও রিয়াল ইকোনমিক্সের মধ্যে আসতে হবে। এই যে আইসিসি কিন্তু তাদের শুধু 12টা ফুল মেম্বার আছে, অর্থাৎ কিনা টেস্ট প্লেয়িং নেশন, আর 90টা অ্যাসোসিয়েট মেম্বার আছে যারা টেস্ট খেলে না কিন্তু ক্রিকেটটা খেলে। সেই দেশগুলোর মধ্যে কয়েকটা টিমকে কিন্তু আমরা টি20তেও খেলতে দেখেছি, যেমন আয়ারল্যান্ড, কানাডা, ইউএসএ, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নেপাল, নেদারল্যান্ড, এই সমস্ত। অর্থাৎ কিনা 90টা অ্যাসোসিয়েট মেম্বারের ভেতর থেকে এই কটা টিমকে কিন্তু ফাইনালে গতবারে টি20 চ্যাম্পিয়নশিপের মূল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারাও কিন্তু এই যে চ্যাম্পিয়নশিপ হোক বা ওয়ার্ল্ড কাপ হোক, এই বিভিন্ন যে টুর্নামেন্ট থেকে যে ইনকাম হয় তাদের ভাগ কিন্তু তাদের কোষাগারেও যায়। অর্থাৎ তারা টিম পাঠাবে, কিন্তু কথাটা হচ্ছে যে টাকা তো যাচ্ছে, কিন্তু তারা কি সিরিয়াস কন্টেন্ডার হচ্ছে? এই যে ধরুন যে টাকাটা আইসিসি যে কোষাগারে জমা পড়ে বিভিন্ন টুর্নামেন্ট, এই যে ভারতের সঙ্গে কারো হয়তো কোনো দেশ হয়তো টেস্ট খেলতে এলো, এ বাবদে আইসিসিকে টাকা দিতে হবে। আইসিসি টাকা ইনকাম করার প্রচুর রাস্তা, বিজ্ঞাপন তো আছে, আইসিসির নিজস্ব টুর্নামেন্ট আছে, টেস্ট ম্যাচ যে টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ সেটাও আছে, এই সমস্ত ব্যাপার আছে। আচ্ছা, আইসিসি এই যে টাকাগুলো ইনকাম করে, এই ইনকামগুলো কীভাবে ভাগ বাটোয়ারা করে? সবই তো ভাগ বাটোয়ারার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এইখানে সমস্ত কিছু পরিষ্কার করে তথ্য পাওয়া যায় না যে টোটাল ইনকাম কত হলো এবং তার থেকে কত টাকা মাইনাস করে বাকিটুকু রেভিনিউ পুলে দেওয়া হলো। রেভিনিউ পুলে যেটাই দেওয়া থাক না কেন, সেই টাকাটা কি করে ডিস্ট্রিবিউট হয় আপাতত সেটাই বিবেচ্য। তার কারণটা হচ্ছে আমাদের হাতে সেই অ্যাকাউন্টস নেই যাতে বুঝবো যে আইসিসি টোটাল কত টাকা পেয়েছে, টোটাল তাদের কত খরচা ছিল। হয়তো অ্যাকাউন্টসের শিটটা দেখলে হয়তো আরও ভালো করে স্টাডি করলে বোঝা যেত। যাই হোক, এই যে ধরুন ভারতও যা পাবে, পাকিস্তানও কি সে একই টাকা পাবে? বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা কীভাবে কত টাকা পাবে? তার জন্য আইসিসি 4টে কিন্তু মানদণ্ড রেখেছে। একটা কি, হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন টু দি স্পোর্ট, অর্থাৎ কিনা এই যে খেলাটাতে ঐতিহাসিকভাবে এই দেশটার কত অবদান আছে। যেমন আমরা জানি যে ক্রিকেটটা শুরু হয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে। তারপর ওয়েস্ট ইন্ডিজের যে একটা বিশাল যে ট্র্যাডিশন ছিল বা একটা ঐতিহ্য ছিল, সেটা তো আমরা জানি। এদের হচ্ছে একটা বিশাল বিশাল ঐতিহ্য, অর্থাৎ দিস ইজ কল্ড হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন। তারপর অন ফিল্ড অ্যাট প্রেজেন্ট তাদের হাল হকিকত কীরকম। অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট ইন্ডিজ তো অত্যন্ত খারাপ অবস্থা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে পাস্ট, সেই পাস্টটা তো অত্যন্ত গরিমাময়। 3 নম্বর হচ্ছে যে নিউজিল্যান্ডের মতো টিম দেখুন, তারা হয়তো ভালো খেলে, সবই ঠিক আছে, কিন্তু তাদের দেশ থেকে কিন্তু কোনো রকম রেভিনিউ আসে না।
তাদের দেশের যে ব্যবসায়িক যে সংস্থাগুলো তারা কিন্তু বিজ্ঞাপনের থলি নিয়ে আইসিসি টুর্নামেন্টে আসে না। আর চতুর্থ হচ্ছে যে দেশটা ফুল মেম্বার স্ট্যাটাস আছে কিনা, অর্থাৎ এখানে টেস্ট প্লেইং নেশন কিনা, এই চারটে মানদণ্ড কিন্তু রেখে দেওয়া আছে, যার বেসিসে কিন্তু এই যে রেভিনিউ পুলে যে টাকাটা সেটা ভাগ বাটোয়ারা করা হয়। আচ্ছা, এইবারে ব্যাপারটা হচ্ছে যে প্রতি 3 বছর, প্রত্যেকটা 3 বছর বাদে বাদে এই যে ব্যাপারগুলো সেগুলো রিভিউ করা হয়। আপাতত 2024-27 যে সাইকেল, সেই সাইকেলে এখন ব্যাপারটাই চলছে। এতে ভারতের ভাগে পড়েছে টোটাল যে টাকা ডিস্ট্রিবিউট হবে তার 38% টাকা কিন্তু অর্থ কিন্তু ভারতে আসবে, 38%। অর্থাৎ কিনা আইসিসি ঠিক করেছে যে $600 মিলিয়ন তারা কিন্তু ডিস্ট্রিবিউট করবে অ্যামং দি মেম্বার নেশনস। তাদের মধ্যে ভারতের ভাগ হচ্ছে সব থেকে বেশি 38.5, $600 মিলিয়ন, 38.5 মিলিয়ন হচ্ছে রাফলি 230 মিলিয়ন, অর্থাৎ এখানে $23 কোটি প্রতি বছর। আইসিসির কাছ থেকে ভারত প্রতি বছর $23 কোটি পায়। এই $23 কোটি দিয়ে যদি রোনাল্ডো মেসিদের কথা ভাবলে কিন্তু ইয়ে যাবে। কিন্তু যাই হোক, যেটা আছে মানে ক্রিকেটে যে ভারতের যে ডোমিনেশন সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা দেশ 38.5% পাচ্ছে। নেক্সট আসছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এরা প্রত্যেকেই ক্রিকেটের ঐতিহ্যশালী দেশ। পাকিস্তানের বর্তমানে হাল খারাপ হলেও পাকিস্তানের যে একটা ঐতিহ্য আছে, অতীত আছে, সেটাকে তো অস্বীকার করা যাবে না। ইংল্যান্ড, সেখানে তো ক্রিকেট খেলাটা জন্মই তো ইংল্যান্ডে, অতএব ইংল্যান্ডের যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি, তারা পায় 6.89% অফ 600 মিলিয়ন। অর্থাৎ না, ইংল্যান্ড কিন্তু বছরে 41.33 মিলিয়ন পাবে অ্যানুয়ালি। অস্ট্রেলিয়া কিন্তু তুলনায় কিছুটা কম পাবে। অস্ট্রেলিয়া পাবে 6.25%, অর্থাৎ কিনা 37.53 মিলিয়ন। ইংল্যান্ডের থেকে অস্ট্রেলিয়ার ভাগ কিছুটা কম, কিন্তু 6.89ই বলুন আর 6.25ই বলুন, ভারতের হচ্ছে 38.5। এই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভারতের থেকে কত পিছিয়ে, কিন্তু তাতেও তারা সন্তুষ্ট, কারণ তাদের দেশ থেকে বিজ্ঞাপনদাতারা তো এখানে আসছে না। এই যে পাকিস্তান, এই যে হাইব্রিড মডেলের কথা বলছিলাম, পাকিস্তান প্রথমে খুব বললো যে ভারতকে বাদ দিতে হবে এবং তোমার এগুলো বলতে হয় বলে বলেছে, কিন্তু আসল কারণটা কি? পাকিস্তান আইসিসির কাছ থেকে পাচ্ছে 5.75%, অর্থাৎ কিনা $34.51 মিলিয়ন, অর্থাৎ $3 কোটি, 250 কোটি টাকা আমাদের হিসাবে। এবং সেটা যদি পাকিস্তানের হিসেবে যান তাহলে 4 গুণ করুন, 3000 কত কোটি ডলার হবে, পাকিস্তানি টাকা হবে। এই টাকা তো পাকিস্তানের বিনা পারফরমেন্সে আসছে। অতএব ভারত যদি না খেলতো, পাকিস্তান কি টাকাটা পেত? এই অঙ্কেই ভারত যখন বলেছে যে পাকিস্তানে যাব না, আমাদের জন্য দুবাইয়ে খেলার ব্যবস্থা করতে হবে, সে হাইব্রিড মডেলে দুবাই হয়ে গেল। এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এককালে যত সাম্রাজ্যবাদী দেশে হোক না কেন, ক্রিকেটে কিন্তু তারা ভারতের কাছে মাথাটা নুইয়েই রয়েছে। যাই হোক, তা এটা যদি টেস্ট প্লেইং, এটা তো 4টে দেশের কথা বললাম, আরও 8টা দেশ আছে যারা টেস্ট খেলে এবং 90টা অ্যাসোসিয়েট কান্ট্রি আছে যারা 8টা টেস্ট যে সমস্ত দেশ খেলে, যেমন আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। এদের প্রত্যেকেরই ভাগে কিন্তু 5%-এর কম করে টাকা আসে। অর্থাৎ কালেকটিভলি এই 12টা দেশ $600 মিলিয়ন মধ্যে $532 মিলিয়ন কিন্তু এরা নিজেদের মধ্যে নিয়ে নেয়, আর বাকি পড়ে রইল $67.16 মিলিয়ন। এই টাকাটা
90টা দেশের মধ্যে ভাগ বাটোয়ারা করা হয়। আইসিসির ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, এখানে তো আর 90টা দেশের নাম বলা তো সম্ভব না। এবারে ব্যাপারটা হচ্ছে যে ভারতকে যে 38.5% দিয়েছিল তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আইসিসির যে প্রথম কথা হচ্ছে ভারতের যে বিশাল সংখ্যক দর্শক, এই দর্শকদের একটা ব্যাপার আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে ভারত খেলতে যাক না কেন, ভারত হচ্ছে সেই স্টেডিয়ামটা কিন্তু ভারতের হোম স্টেডিয়াম। অস্ট্রেলিয়াতে মেলবোর্নে খেললে দেখা যাবে যে মনে হচ্ছে যেন হোস্ট কান্ট্রি হচ্ছে ভারত, আর অস্ট্রেলিয়া হচ্ছে গেস্ট কান্ট্রি। তো পৃথিবীর প্রত্যেকটা দেশের গ্যালারিতে 80%-এর ওপরে যদি ভারতীয় থাকে, তাহলে ভারতীয় কোম্পানিটাই যাবে। ইংল্যান্ডের কোন কোম্পানি আসছে, বিজ্ঞাপনদাতাদের সেই লিস্টটাই কিন্তু এখন নিয়ে আসছিলাম, যে তাহলেই দেখুন যে কেন ভারতের কথা ক্রিকেটে ফাইনাল। আইসিসির যে 3টে প্রিমিয়ার পার্টনার আছে, তারা কিন্তু এই টুর্নামেন্টটাকে স্পন্সর করেছে। এরা কারা? 1 নম্বর হচ্ছে এমিরেটস। আপনারা জানেন যে এমিরেটস হচ্ছে দুবাইয়ের যে বিমান সংস্থা, এবং এরা কিন্তু পরপর 8 বছর আইসিসির সঙ্গে তাদের যে চুক্তি সেটাকে রিনিউ করে চলেছে। নিশ্চয়ই তারা তাদের বিজনেস বুঝেছে, যে কারণে তারা এই কাজটা করছে। এবং তারা এখনো পর্যন্ত 28টা মহিলা এবং পুরুষদের ইভেন্ট কভার করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিটাও করেছে। এমনকি আইসিসির যে এলিট প্যানেলের যে আম্পায়ার আছে, সে আম্পায়ারদের পিঠেও দেখবেন এমিরেটস লেখা আছে। এর একটা মজার ব্যাপার হচ্ছে কি, যে মাঠে এই প্লেয়ার আউট হলে সে চলে যাবে, ওই প্লেয়ার যদি যখন ব্যাট করছে না বা বল করছেন তখন যে মাঠে থাকছে না, আম্পায়ারকে কিন্তু 24 মানে গোটা ম্যাচ টাইমটাই মাঠে থাকতে হয়। এক একজন আম্পায়ার অর্ধেক করে, অর্থাৎ কেন ম্যাচ টাইমে অর্ধেক এই আম্পায়ার, অর্ধেক ওই আম্পায়ার। এই আম্পায়ারের পিঠটা কিন্তু আপনি সবসময় দেখতে পাবেন, এবং সেখানে রয়েছে ফ্লাই এমিরেট। তারপর টিভি বা যে স্টেডিয়ামের যে দেওয়াল বা যে বিজ্ঞাপনের যে প্যানেল, সেখানে অ্যারামকো দেখতে পাবেন। অ্যারামকো হচ্ছে সৌদি আরবের তেল কোম্পানি এবং কেমিক্যাল কোম্পানি। দে হ্যাভ এন্টার্ড ইন্টু এ কোলাবোরেশন উইথ আইসিসি। 2022 থেকে কিন্তু এরা আইসিসির সঙ্গে আছে। অ্যারামকো স্পন্সর্স অল মেজর মেন অ্যান্ড ওমেন আইসিসি ইভেন্টস ইনক্লুডিং চ্যাম্পিয়ন্স ট্রফি। আরেকটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। হোয়াট ইজ ডিপি ওয়ার্ল্ড? দেখবেন ওয়াসিম আকরাম থেকে শুরু করে ওয়াকার ইউনুস, তারপর এখন ভারতের অজয় জাদেজা এবং নিখিল চোপড়া, এরা কিন্তু একটা চ্যানেলে গিয়ে তাদের বক্তব্য রাখছে, এবং এটা বেসিক্যালি ইট ইজ ম্যান্ড বাই পাকিস্তানি এক্সপার্টস। কিন্তু তাদের কোনো রকম সেই ধরনের পক্ষপাতিত্ব নয় যে তারা শুধু পাকিস্তানি ব্যাপারটা কভার করে, তারা 100% নিউট্রাল। এবং তাদের স্পন্সর হচ্ছে, এরা আবার 10 স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে। ডিপি ওয়ার্ল্ড, দুবাই পোর্ট ওয়ার্ল্ড, এরা হচ্ছে লজিস্টিক্স ব্যবসার সঙ্গে জড়িত আছে। এই লজিস্টিক্স ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে এরা ভারতীয় যে বণিক মহল, তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, কারণ পাকিস্তানে আর বিজনেস কি আছে। অর্থাৎ এখানে এই 3টের মধ্যে 3টেই দেখা গেল যে 3টেই হচ্ছে আরবের। ব্যাস, এখানেই শেষ। এরপরে আসুন টিভিতে যাদের বিজ্ঞাপন দেখতে পান, কাদের নাম দেখেন টিভিতে বা মোবাইলে। জিও স্টার নাম দিয়েছে, জিওর পেয়েছে ডিজিটাল রাইটস, অর্থাৎ কিনা ইন্টারনেট এবং মোবাইলে জিও স্পোর্টস দেখাবে, রিলায়েন্স কোম্পানি, আর টিভিতে দেখাবে স্টার কোম্পানি। জিও এবং স্টার এদের নিজেরা মিলে ঠিক করেছে যে 11টা মেইন কোম্পানিকে তারা কিন্তু প্রিন্সিপাল স্পন্সর হিসেবে নিয়ে এসেছে। তার হচ্ছে Dream11, একটা স্পোর্টস ফ্যান্টাসি প্ল্যাটফর্ম, ইন্ডিয়ান কোম্পানি। 2 নম্বর হচ্ছে পার্নোড রিকার্ড ইন্ডিয়া অ্যান্ড বিম সানটোরি, এটা একটা বিভারেজ কোম্পানি, ইন্ডিয়ান বিভারেজ কোম্পানি। কোহলার,
এটা ইন্ডিয়া বেস্ট একটা গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড। তারপর হচ্ছে বিড়লা ওপাস, আদিত্য বিড়লা গ্রুপের একটা কোম্পানি। তারপর রয়েছে ভোদাফোন আইডিয়া, কি বলবো, ইট ইজ আ মেজর ইন্ডিয়ান কোম্পানি। আইসিআইসিআই ডাইরেক্ট, প্রয়োজন আছে এটা কোন দেশের বলার। তারপর হচ্ছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড, বোঝা গেল। আইচার মোটরস, এটা একটা ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার। আর রয়েছে ম্যাকেনরো। ম্যাকেনরো মানে হচ্ছে যে কসমেটিক্স কোম্পানি, একটা লাইফস্টাইল। তো যেমন ওয়াইল্ড স্টোন যাদের প্রোডাক্ট, দিস ইজ অলসো ইন্ডিয়ান। এবং আরেকটা হচ্ছে ইন্দিরা আইভিএফ, অর্থাৎ একটা ফার্টিলিটি ক্লিনিক। অর্থাৎ যে কটা মেজর কোম্পানি বললাম সব কটাই ইন্ডিয়ান, তারাই টাকা ঢালছে। এই টাকায় ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে 5%, 6%, 7% করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশ। ফলে ভারত যেটা বলবে, আমি খেলার মানে কথা বলছি না, আমি ক্রিকেট বিশেষজ্ঞ না, কিন্তু আমি এর ইকোনমিক্সটা বলছি, বোঝা গেল। এর সঙ্গে কিন্তু কোকাকোলাও রয়েছে, পাকিস্তানের জার্সিতে দেখবেন কোকাকোলা রয়েছে। কেন না, কোকাকোলা রিসেন্টলি আবার মাথায়, আজ থেকে 30 বছর আগে যে কোক পেপসির লড়াই ছিল ভারতে, এখন তো ভারত থেকে কোক পেপসির লড়াইটা বিদায় নিয়েছে, এখন আপাতত তারা ঘাঁটি গেড়েছে পাকিস্তানে। আলোচনাটা বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে, এবারে শেষ করব দুটো জিনিস দিয়ে। একটা জিনিস হচ্ছে যে এই যে ভারত বললাম না যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য তারা 19,70,00,000 টাকা, প্রায় 20 কোটি টাকাই ধরুন, এই 20 কোটি টাকা পেয়েছে। কিন্তু ভারতের 3জন আইপিএল প্লেয়ার আছে যারা একাই আইপিএল থেকে 20 কোটি টাকা একটা বছরে ইনকাম করছে। যেমন ঋষভ পন্থ, লখনৌ সুপার জায়ান্টের ঋষভ পন্থ, তিনি পেয়েছেন 27 কোটি টাকা। চিন্তা করা যায়, গোটা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য পেল 20 কোটি টাকা, আর ঋষভ পন্থ লখনৌ সুপার জায়ান্টের কাছ থেকে, এই সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে নিচ্ছে 27 কোটি টাকা। তারপর শ্রেয়স আয়ার, এই মানে ক্যালকাটা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিল, এই শ্রেয়স আয়ারকে নিয়ে কত রকমের ব্যাপার। শ্রেয়স আয়ারকে কেন রিটার্ন করা হয়নি অনেকেই রেগে টেগে গেছে, কিন্তু অনেকে বলছে যে শ্রেয়স আয়ার নিজেও বলেছে যে আমি তো কলকাতাকে ভালোবাসি, তো অনেক কথা বললো, কিন্তু তারপর রিটেনশনে এলো না। কারণ রিটেনশনে এলে আগের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী আরেকটু বাড়িয়ে 3 বছর হয়তো করতে হতো, যা বোর্ড যা রেট ঠিক হচ্ছে সেই অনুযায়ী তাকে টাকা নিতে হতো। কিন্তু তাকে যদি নিলামে ফেলে দেওয়া হয়, তার থেকে অনেক অনেক বেশি টাকা কিন্তু পাবে, এবং ইনফ্যাক্ট তাই পেয়েছে, 10 কোটি টাকার উপরে বেশি পেয়েছে, 10 না, 14 কোটি টাকার উপরে বেশি পেয়েছে। 26.75 কোটি টাকা কার কাছ থেকে পাচ্ছে? PBKS, অর্থাৎ কিনা পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের কাছ থেকে শ্রেয়স আয়ার পাচ্ছে 26.75 কোটি টাকা, আর ভারত চ্যাম্পিয়ন্স থেকে পেয়েছে 20 কোটি টাকা। আরেকজন আছে বিরাট কোহলি। বিরাট কোহলি বলে যে বিরাট কোহলি মানে শুরু থেকে শেষ পর্যন্ত, জানি না এটা তার শেষ আইপিএল কিনা, যাই হোক, তো তিনি 18 বছর ধরে আইপিএল খেলছেন বা খেলবেন। তো যেহেতু দল চেঞ্জ করেননি, ক্যাপ্টেন্সি থাকুক আর না থাকুক, তার জন্য তাকে পুরস্কৃত করেছে, তিনি পাচ্ছেন 21 কোটি টাকা। আবার বলছি, ভারত পেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 কোটি টাকার কম, আর বিরাট কোহলি পাচ্ছে 21 কোটি টাকা। তাই এই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের আধিপত্য, খেলার আধিপত্য বাদ দিয়ে যে অর্থনৈতিক আধিপত্য, এই কথাটাই বারে বারে বোঝানোর চেষ্টা করছে। এর সঙ্গে খেলার আধিপত্যকে মিশিয়ে দেওয়ার মানে গুলিয়ে দেওয়ার কোনো মানে হয় না, কারণ আমি ক্রিকেট বিশেষজ্ঞ নই। তবে রেজাল্টও তো সে একই কথাই বলছে। আগে যেমন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে বা সাউথ আফ্রিকাতে গেলে ভারতের এগেনস্টে একটা বিচ্ছিরি ধরনের পার্সিয়ালিটি করা হতো, ভারতকে নিচু নজরে দেখা হতো। আজকে ভারত তার সুদে মূলে উসুল করছে, এবং এতে ভারতীয় হিসেবে আমার আনন্দ প্রকাশ করতেই হবে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে আনন্দটা, এই আনন্দটা যদি 10-12টা এই টেস্ট খেলিয়ে দেশে বদলে
যদি 50টা দেশের চ্যাম্পিয়নশিপের মধ্যে হতে পারতো তাহলে কিন্তু আরও আনন্দ হতো। 50টা তো দূরের কথা, মানে মেরে কেটে গত T20 ওয়ার্ল্ড কাপ যেটা হলো, সেই ওয়েস্ট ইন্ডিজে যেটা হলো, সেই ওয়েস্ট ইন্ডিজে 20টা দলকে নিয়ে যাওয়া হয়েছিল চূড়ান্ত পর্যায়ে খেলার জন্য। টিমগুলোর নামটা ভালো, কিন্তু সেই দেশে কিন্তু ক্রিকেটটা এখনও এত জনপ্রিয় হয়নি, এবং যারা খেলছে তাদের মধ্যে বেশিরভাগই হয় আফ্রিকান নয় ভারতীয় বংশোদ্ভূত যে মানুষরা, তারাই খেলছে। সে দেশের লোকেরা অতটা খেলছে বলে মনে হয় না, অন্তত প্লেয়ার লিস্ট থেকে তো। যেমন ধরুন ইউএসএ ইজ এ গুড ক্যাচ। ভবিষ্যতে ইউএসএ যদি একটা বড় ফোর্স হয় তাহলে তো ভালো। কানাডা আছে, কিন্তু কানাডাতেও বললাম যে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যাটাই বেশি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আছে। এই যে নামিবিয়া, এই নামিবিয়ার সম্পর্কে আমার ধারণা নেই। ওই T20 ওয়ার্ল্ড কাপে খেলেছে ওইটুকুই। স্কটল্যান্ড ভালো খেলে, কিন্তু স্কটল্যান্ড ইজ নট দি প্রাইম স্পোর্টস ইন ক্রিকেট, ইজ নট দি প্রাইম স্পোর্টস ইন স্কটল্যান্ড। ওমান, বেশিরভাগ যারা ভারতীয় আছেন ওইখানে নাগরিকত্ব নিয়েছেন, তাদের ভেতর থেকেই কিন্তু ওমানের প্লেয়ারদের বেশি পাওয়া যাবে। ওমান তো পয়সাওয়ালা ধনী দেশ, সেই দেশটাকে তো ঠিক মতো করে ইউটিলাইজ করা যেত। এই আইসিসি পাচ্ছে কি? ক্রিকেটে পপুলারাইজ না করতে পারলে সেখানকার দেশের ব্যবসায়ীরাও কিন্তু এখানে আসবে না। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের কথা বাদ দিলাম, আফগানিস্তানকে ছেড়ে দিচ্ছে। আফগানিস্তান রিসেন্ট টাইমের মধ্যে বেস্ট অ্যাডিশন, দুর্দান্ত খেলছে। কোনো দেশই গ্যারান্টি দিয়ে বলতে হবে না যে তারা আফগানিস্তানের সঙ্গে জিতবে। বরং কিনা সবাই বলবে আফগানিস্তানের সঙ্গে খেলা মানে হচ্ছে 50-50। তাই এই হচ্ছে আফগানিস্তান রিসেন্ট টাইমের মধ্যে একমাত্র ভালো। তার ফলে যে আগে এশিয়া কাপ বলতে শুধু ভারত পাকিস্তান বোঝাতো, এখন অন্তত ট্রায়াঙ্গুলার হয়েছে অ্যাটলিস্ট। বাংলাদেশের কথা বাদ দিচ্ছি, ওটা কেমন টিম সেটা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। আরেকটা হচ্ছে উগান্ডা। ঠিক আছে, এসছে, ভালো কথা, কিন্তু ইট শুড বি অ্যাটলিস্ট নাম্বার 2 গেম। ফুটবলকে বাদ দিয়ে বলছি, ইট শুড বি নাম্বার 2 গেম। পাপুয়া নিউ গিনি, বলার তো কিছু নেই। পাপুয়া নিউ গিনি খেলছে। নেদারল্যান্ডের কিন্তু একটা টিমটা মোটামুটি ভালোই খেলছে। নেদারল্যান্ডের ভবিষ্যৎ হয়তো ক্রিকেটে ভালোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই 50-50, ভারতীয় বংশোদ্ভূত অর্ধেক আর ডাচরা আছে, এই সব মিলিয়ে হচ্ছে নেদারল্যান্ড। আর নেপাল কি খেলবে সেটা সম্পর্কে আমরা আর কি বলবো, যদি ভালো খেলে তো ভালো। আর এই যে টিমগুলো আছে এদের মধ্যে সাউথ আফ্রিকার এমন অবস্থা, শ্রীলঙ্কার এমন অবস্থা যে ভারতের আমুল কোম্পানি তাদেরকে স্পন্সর করে। এই মেজর কান্ট্রিগুলোকে স্পন্সর করেছে ভারতীয় কোম্পানি। এই যে অস্ট্রেলিয়ার একটা ছবি দেখাচ্ছি, এই ছবিতে দেখবেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল পরে রয়েছে HCL পিঠে লাগানো জার্সি। HCL মানে হিন্দুস্তান কম্পিউটার লিমিটেড টেকনোলজিস। তো ব্যাপারটা হচ্ছে যে এটাও তো একটা ভারতীয় কোম্পানি। অর্থাৎ কিনা আগে অস্ট্রেলিয়াতে বেনসন অ্যান্ড হেজেস এই ধরনের বড় বড় কোম্পানিগুলো, সিগারেট প্রস্তুতকারক সংস্থা যদিও, কিন্তু তারা কিন্তু ক্রিকেটে অত্যন্ত উৎসাহ দেখিয়েছিল। এখন আর অস্ট্রেলিয়ান যে বিজনেসম্যানরা তারাও কিন্তু ক্রিকেটে তেমন উৎসাহ দেখাচ্ছে না। তার ফলে একটা ইন্ডিয়ান কোম্পানির স্পন্সরশিপে অস্ট্রেলিয়াকে খেলতে হচ্ছে। ইউএসএ টিম, তাকে স্পন্সর করেছে গুজরাটের আমুল সংস্থা। PFC তো বলেই দিলাম। তো আইসিসি তাহলে করছেটা কি? টাকাগুলোকে নিয়ে দেশের মধ্যে কিছু দলের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিলেই তো হলো না। তো ফুটবলকে দেখতে হবে, হকিকে দেখতে হবে, অন্যান্য যে খেলাগুলো আছে তাকে দেখতে হবে তারা কী করছে গেমটাকে পপুলারাইজ করার জন্য। স্পন্সরশিপ তো এমনি এমনি আসবে না। যাই হোক, আলোচনাটা কেমন লাগলো জানাবেন। অনেক কিছু বললাম, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন বা পয়েন্ট আউট লিস্ট করে দেবেন। নমস্কার।